পদ্মজার চোখ দুটি ঝলঝল করে ওঠে। ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজাকে নতুন বউরূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলে তিনি 7 রাজার ধনের বিনিময়েও মেয়ের বিয়ে দিতেন না। আমি আসছি। লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধরফর করছে। মায়ের যেন কি হয়েছে। সে পিছন ফিরে তাকায়। সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত তা মুছেন। সদর ঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিম্মা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকাল। অলঙ্কারে জলজল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা চোখ নামিয়ে ফেলল। তখন কোথা থেকে আবির্ভাব হল আমিরের। সদর দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মজা। পদ্মজাকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিনা ধমকের স্বরে বলেন, বাবু, এই নে বয়াইশা। আমির পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল। হেমলতা সদরঘরে প্রবেশ করতেই আমির থরফরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন। পাশ থেকে ফরিনার যা আমিনা ফিসফিসিয়ে বললেন, মেয়ের রূপ আগুনের হুলকা, বাবু এইবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন, বাবু, তোর জন্যই চাঁদের লাকান বউ আনাম। আর সেই কথা রক্ষার পথে। তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার? আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বলেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসল। মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষ গুণ, যার কোনো সীমা নেই। যার সাথেই পদ্মজা কথা বলেছে সেই এগিয়ে এসে বালা নয়তো হাড় পরিয়ে দিয়েছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে। পদ্মজা চুপ করে বসে আছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানিয়াপা, বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলল, যাব। তার খুশির কারণ কিছুটা ধরতে পেরেছে লাবণ্য। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খোঁজে দেখা করার। যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা, পূর্ণা, রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে। রানী বাড়ির পিছনে এসেই ঘাটের দিকে ছুটে যায়। একটা নৌকা এসে ভিড়ে। নৌকায় কে ছিল দেখা যায় না। রানী নৌকায় উঠে পড়ে। কারো সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছ। কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? চইলা গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতাছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালাচাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কি সব কথা, ওনার বোনেরা আছে। লাবণ্য, রানী, যা এখান থেকে। আমিরের আদেশ শুনে লাবণ্য রানী বিরক্ত হল। রানী কালো কাদো হয়ে বলল, দাভাই, থাকি না। আমির চোখ রাঙিয়ে তাকালো, ধমকের স্বরে বলল, যেতে বলছি যা। লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল, আয়, অন্যখানো যাই। পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁসফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে। পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীরকণ্ঠে বলল, একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা খাও। ছি! পূর্ণা ছুটে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা কথা বলা ঠিক নয়। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিমাণ না বাড়ানোই ভালো। পদ্মজা কথা বলতে একটুও গলা কাঁপেনি।
বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতেই আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্ম ফুল পদ্মবতী। এই জন্যই লিখন শাহের মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর প্রথম পদ্মজা চোখ তুলে তাকাল। পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আত্মীয় বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুঁজে দিয়ে বলল, দাভাই দিছে। ঘুমাবার আগে পদ্মজা কাঁপা হাতে কাগজটির ভাঁজটি খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার একপাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীরকণ্ঠে বলেন, ধানের মিলটা পাইয়া যাইতাছি। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বলেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বলেন, সে কইতে পারো, সে আমারে কি কইল জানো? কি কইল? শুনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতাছে একটা বিল, যে বিলে একটাই পদ্মফুল আছে। এই পদ্মফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর, আর আমি সেই পদ্মফুলটারে তুইল্লা নিয়া যাইতাছি। এই বিলে পদ্মফুলটার চেয়ে দামি সুন্দর আর কিচ্ছু নাই, তাই আমার আর কিচ্ছু লাগবে না। বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়া দিলাম। বুঝলা লতা, মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা, মন দয়ার সাগর। হেমলতা বলেন ছোট করে। পুনরায় বলেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসু ইশারা করেন ভ্রু উঁচু করে। হেমলতা উঠে বসেন। বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশমাত্র অবাক হন না। দায়সারাভাবে বলেন, এতদিনে জানলা? আমি মনে করছি কবেই যাইন না ফালাইছো। আমি তো আর সব জানতা নয়। আমাকে বললেনি কেন? বইল্লা কি হইতো? সেরি বিয়া দিতা? আর সেরাটা নায়ক, কত সেরির লগে ঘষাঘষি করে। সেরিগুলাও নষ্টাগের সাথে চলে এই সেরায়। মুখ খাড়ক করো না। ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্তে সে সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে। পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়লেন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মজা পূর্ণার পাশে বসে, তবুও পূর্ণা টের পায়নি। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো। বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কি ভাবছিস? কিচ্ছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বল? পূর্ণা নতজানু হয়ে রইল। ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছা করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা, মনে পড়ে যায়। চেষ্টা তো করবি, আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই। চোখের জল মুছে আগ্রহ নিয়ে পূর্ণা বলল, আম্মা তিনজনকে কি করে মারল আপা? জানি না। জিজ্ঞেস করবা আপনাকে? করব, আজ নয়, অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে পূর্ণার দিকে তাকিয়ে বলল, আর কি আসব না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসব কয়দিন পর। তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী মনে হয়। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকালো। তারপর যান্ত্রিক স্বরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করছে বলেই কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলিও না, উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করল। কিছুতেই হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়তে শুধু দুই বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে নদীর ঘাটে আসে। পদ্মজার উদ্দেশ্যে বলে, বড় আপা, দুলাভাই আসছে। আমির আসার খবর শুনেই বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে যায়। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ, গতকাল সকাল বিকেল বাড়ির সামনে ঘুরঘুর করেছে। সেই খবর পদ্মজা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়? পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এই কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ?